সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিপূর্বে অনেকগুলো ক্লাস করেছো, বিশেষ করে করোনার আগে এবং করোনা চলাকালীন সময়ে। আমি যে কোর্সটি তোমাদের সাথে আজকে আলোচনা করব, বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা, এই কোর্সটি মোটামুটি শেষ পর্যায়ে। আজকে আবার আমি প্রথম থেকে ক্লাসটি শুরু করেছি এবং আমরা আজকে এই ভাষার উদ্ভব বা ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর পরিচয় নিয়ে আজকে কথা বলবো। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে সবাই নিরাপদে আছো। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে শহীদ স্মৃতি সরকারি কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে আমি আনন্দিত এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা জানো যে আমাদের এই করোনাকালীন সময়ে পাঠদানে একটা স্থবিরতা আসার কথা ছিল, কিন্তু সরকারের নির্দেশনা এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের পরামর্শক্রমে আমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আমি আছি তোমাদের সাথে এস.এম. আনোয়ারুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি আগেই বলেছি আজকের যে কোর্স নিয়ে কথা বলবো, বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা। আমরা এই ব্যবহারিক বাংলার এবং বাংলা ভাষার ইতিহাসের সিলেবাসটা একটু দেখব বা মানদণ্ডটা যদি দেখি, বাংলা ভাষার ইতিহাস এর জন্য নম্বর বরাদ্দ আছে 50 এবং ব্যবহারিক বাংলা এই ক্ষেত্রে আমাদের নম্বর বরাদ্দ আছে 50। অনেকের কাছে এই কোর্সটি কঠিন মনে হয় এবং অনেক ছাত্রছাত্রী ফেল করে থাকে, যেহেতু ব্যাকরণ অংশ আছে, ব্যাকরণটাকে অনেকে ভয় পায় এবং অথবা গুরুত্ব কম দিয়ে থাকে। কিন্তু বিষয়টি যদি আমরা গভীরভাবে চিন্তা করি, যদি মনোযোগের সহিত পাঠ করি, তাহলে দেখব যে আসলে বিষয়টি কঠিন নয়, সহজ। তাহলে আজকে আমরা আলোচনা করব ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর পরিচয় এবং এর পূর্বে আমরা আলোচনা করব বাংলা ভাষার উদ্ভব বা ভাষার উদ্ভব, বাংলা ভাষা, বাংলা ভাষার বৈশিষ্ট্য, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখব ভাষা কি, ভাষার উৎপত্তি, বাংলা শব্দের উদ্ভব এবং ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী এবং এই ভাষাগোষ্ঠীর যে শাখা আছে, দুইটি শাখা প্রধান, ক্যান্তম শাখা এবং শতম শাখা, এগুলো নিয়ে আমরা আজকে কথা বলব। তাহলে আমরা প্রথমে দেখি ভাষা। আমরা জানি মানুষ ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, ভাষার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে থাকে। মনের ভাব প্রকাশ মাধ্যমই হলো ভাষা। আদিমকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত মানব সভ্যতা বিকাশে ভাষার ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে ভাষাও ক্রমাগত বিকশিত হয়েছে। ভাষার ধর্মই হলো পরিবর্তন হওয়া। মানব জাতি প্রথম যে ভাষায় কথা বলতো তার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। তাহলে আমরা এই ভাষা যে সংজ্ঞাটা আমরা যদি সহজ করে আরো বলি, ভাষা মূলত অর্থবোধক ধ্বনি সমষ্টি। মানুষ মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে অর্থবহ যেসব ধ্বনি উচ্চারণ করে সেসবই হলো ভাষা। এই ভাষা সম্পর্কে বিভিন্ন ভাষা বিজ্ঞানী বিভিন্ন মত প্রকাশ করেছেন। এর মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনির সকল ধারা মনের ভাব প্রকাশ করে তারই নাম ভাষা। এ প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল হাই বলেন, এক এক সমাজ যে সকল মানুষের অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা। সুকুমার সেন বলেছেন, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বুদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। এবং মনির চৌধুরী বলেছেন, ভাষা মানুষের সম্পর্ক স্থাপনের প্রধানতম সেতু, সামাজিক ক্রিয়াকর্ম নির্বাহের অপরিহার্য মাধ্যম,
সভ্যতার সংস্কৃতির ধারক ও বাহক, ভাষা সাহিত্যের বাহন, ভাবের আধার এবং আবেগের মুক্তিপথ, চিন্তার হাতিয়ার। এভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। এবং ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকেই ভাষা বলে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই তারা তাদের মাতৃভাষার সাহায্যে মনের ভাব প্রকাশ করে থাকে। এবং আমরা যদি দেখি যে মহান গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন যে নিজেকে জানে সেই সক্রেটিস শ্রেষ্ঠ জ্ঞানী। অর্থাৎ সক্রেটিসের নাম বাদ দিলে আমরা বলতে পারি যে নিজেকে জানে সেই শ্রেষ্ঠ জ্ঞানী। অর্থাৎ সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানা। অর্থাৎ এই নিজেকে জানার প্রথম এবং প্রধান সোপান হলো মাতৃভূমি, মাতৃভাষা। বস্তুতে তিনটি দিক সম্পর্কে যার ধারণা স্পষ্ট নয় তাকে কোনোভাবেই শিক্ষিত বলা যাবে না। এবং আমরা দেখব আমাদের মাতৃভাষা বা বাঙালি জাতির প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা। এবং যে কথা বলছিলাম, প্রত্যেকটা জাতি তাদের মাতৃভাষার সাহায্যে মনের ভাব প্রকাশ করে থাকে। এবং ভাষা সম্পর্কে যদি আমরা বলি, প্রাণ যেমন প্রাণীর হৃদস্পন্দন, ভাষা তেমনি মানুষের জীবন স্পন্দন। ভাষা ছাড়া আমরা কোনোভাবে চলতে পারবো না। আমরা একে অপরের সাথে মত বিনিময়ের জন্য এই ভাষা জরুরি। ভাষা মানব সন্তানের অস্তিত্বের সাথে এতটা ঘনিষ্ঠভাবে জড়িত যে ভাষা ছাড়া তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে। এমনকি মনুষ্য সমাজে তার উপস্থিতি বা অবস্থান আনন্দিত বা কাঙ্ক্ষিত হয়ে ওঠে না। মানুষের চিন্তন, মনন, ভাব ভাবনা, জাগরণের সম্ভাবনা, স্বপ্ন, ঘুম ঘুরে অবচেতনের স্বপ্ন, দুঃখের অব্যক্ত বেদনা, এমনকি আনন্দ উচ্ছ্বাস প্রকাশের অদ্বিতীয় মাধ্যম হলো ভাষা। বস্তুত পৃথিবীতে স্বভাব প্রাণী বলতে আমরা মানুষকেই বুঝি। অর্থাৎ মানুষ আশরাফুল মাখলুকাত, এর বিবেক বুদ্ধি আছে, ভাষা জ্ঞান আছে। মানুষ যেমন ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, তেমনি ভাষা মানুষের জন্য ঈশ্বরের শ্রেষ্ঠ দান বা উপহার। তাই মানব মনের সকল প্রকাশ্য বা অপ্রকাশ্য আকুতি ভাষাকে অবলম্বন করে বিকশিত বা আবর্তিত হয়ে থাকে। ভাষা মানুষের জন্য এমন একটি অপরিহার্য মাধ্যম যার সাহায্যে, অর্থাৎ পারস্পরিক ভাব বিনিময় ভাষার মূল লক্ষ্য। তাহলে আমরা এই ভাষা সম্পর্কিত বিষয় জানলাম এবং ভাষার সংজ্ঞা সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব ভাষার উৎপত্তি, ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলব। নানা পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে ভাষার সৃষ্টি করেছেন স্বয়ং বিধাতা। তবে ভাষার উদ্ভবের এই ঐশ্বরিক তত্ত্বের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ঊনবিংশ শতাব্দীতে ভাষার উৎপত্তি সম্পর্কে একের পর এক যতগুলো তত্ত্ব প্রবর্তিত হয়েছে তাদের প্রত্যেকটা তত্ত্বই স্বীকৃত পায়নি। প্রতিটি তত্ত্ব স্বীকৃত পায়নি, কারণ প্রত্যেকটি তত্ত্বের পিছনে যে শানে নজরুল দেখানো হয়েছে তা কেমন যেন এলোমেলো। অর্থাৎ একটি তত্ত্ব ছিল ধ্বনির অনুকরণ থেকে ভাষার উৎপত্তি। উদাহরণস্বরূপ কুকুরের ডাক অনুকরণের মধ্যে দিয়ে কুকুরবাচক শব্দের সৃষ্টি। এক্ষেত্রে বিরোধিতা কৌতুক করে এর নামকরণ করেছিল বউ তত্ত্ব বা ভূবৌ তত্ত্ব। আরেক দল মনে করতেন ভাষার আদিম রূপ হলো আবেগবাচক ধ্বনি, ইংরেজিতে যাদের বলা হয় এবং এই জাতীয় শব্দ ছিল উ আ ইত্যাদি, যার হলো মানুষের প্রথম উচ্চারিত ধ্বনি। এবং আমরা যদি আরো বিষয় খেয়াল করি, এই ভাষা তৈরির বিভিন্ন যে উৎপত্তি রয়েছে এর মধ্যে বিকশিত হয়েছে এবং এ নিয়ে নানা ধরনের মতবাদ প্রচলিত রয়েছে। ভাষার ক্ষেত্রে আমরা দেখব যে
ধ্বনি আর অর্থের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে বিধায় বিভিন্ন ধ্বনির সাহায্যেই বা দ্বারাই আদিম যুগে বাস্তব নামকরণ করা হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে ধ্বনিগুলোর সঙ্গে বস্তুকে জড়িয়ে দিয়ে বিভিন্ন নাম দেওয়া হয়েছিল। এবং আমরা এরকম আরেকটা তত্ত্ব দেখব, ডিং ডং তত্ত্ব। ভাষাবিজ্ঞানীদের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখব। উৎপত্তি সম্পর্কিত যে তত্ত্ব, অবিচ্ছিন্নতা তত্ত্ব এবং বিচ্ছিন্নতা তত্ত্ব। অর্থাৎ আমরা যদি দেখি পৃথিবীতে প্রায় ৭,০০০-এর উপরে ভাষা, ৭,৫০০-এর উপরে ভাষা প্রচলিত রয়েছে এবং ভাষা শুরুটা কিভাবে হয়েছে, কিভাবে এতগুলো ভাষার জন্ম হয়েছে, কিভাবে ভাষার ক্রমবিকাশ ঘটেছে, এ নিয়ে ভাষাবিজ্ঞানীদের বিরোধিতার অন্ত নেই এবং বহু আগ থেকেই বিরোধিতা চলে আসছে এবং সেইগুলোর থেকেই আমরা দেখব যে এই তত্ত্বগুলো এসেছে। তাহলে আমরা যদি প্রথমে দেখি অবিচ্ছিন্নতা তত্ত্ব, নামকরণ থেকে বুঝে দেওয়া যাচ্ছে যে সেটি হলো ভাষার বিষয়কে এত জটিল যে তার চূড়ান্ত প্রকৃতি বিষয়ে কল্পনা করা কারো পক্ষে সম্ভব নয়। এটি পূর্বপুরুষ থেকে পরস্পরাগতভাবে চলে এসেছে এবং এর বিপরীত তত্ত্ব হচ্ছে বিচ্ছিন্নতা তত্ত্ব। অর্থাৎ অবিচ্ছিন্নতা তত্ত্বের বিপরীত তত্ত্ব হলো বিচ্ছিন্নতা তত্ত্ব। ভাষা এমন বৈশিষ্ট্যমণ্ডিত যে মানুষ ছাড়া অন্য কারো মধ্যে ভাষার ব্যবহার পাওয়া যায় না। মানবীয় বিবর্তন প্রক্রিয়ার কোনো এক সময় একেবারে হঠাৎ ভাষার প্রকাশ ও বিকাশ ঘটেছে, এমন দ্বারা নৃবিজ্ঞানীরা মনে করেন ভাষার উৎপত্তির ঘটনা ইতিহাসে একবারই ঘটেছিল, একাধিকবার নয়। বিশ্বের সব জায়গায় প্রচলিত মানব ভাষাগুলোর মধ্যে গাঠনিক সাদৃশ্য এই অনুমানের ভিত্তি। ভাষার পরিবর্তনশীলতার জন্য প্রাচীন ভাষাগুলোর উৎসের উপর সম্পূর্ণ নির্ভরযোগ্য কোনো তথ্য নেই বললেই চলে। ১৯ শতাব্দীতে মনে করা হতো প্রাকৃতিক ধ্বনি থেকে ভাষা সৃষ্টি হয়েছে, যে কথা তোমাদের আগেই বলেছিলাম, কিন্তু যথার্থ কোনো প্রমাণ পাওয়া যায় না। এ থেকে যে তত্ত্বগুলো তৈরি হয়েছিল তাও ছিল মন গড়া এবং হাস্যকর। বলা হয়ে থাকে সর্বপ্রথম প্রাণী ও পাখির আওয়াজ থেকে ধ্বনি তৈরি হয়েছে এবং একে নামকরণ করা হয়েছিল উবু তত্ত্ব। আমরা পরবর্তীতে দেখব এই তত্ত্বগুলো। উবু তত্ত্ব, এ তত্ত্বের প্রবক্তা ছিলেন জার্মান লেখক এবং দার্শনিক জোহান গটফ্রেড হার্ডার এবং পরবর্তীতে আমরা দেখব পুপু তত্ত্ব। কারো কারো মতে মানুষের আনন্দ, বেদনা ও আবেগ অনুসৃত ধ্বনি থেকে ভাষার জন্ম। এটা হলো পুপু তত্ত্ব। আমরা তারপর দেখব ডিং ডং তত্ত্ব। এই ডিং ডং তত্ত্ব প্রতিষ্ঠা করেন মুইলর, অর্থাৎ বস্তু প্রাকৃতিক বুদবুদ বা আওয়াজ থেকে পাওয়া ধ্বনি থেকে ভাষার জন্ম। এটা ডিং ডং তত্ত্ব হিসাবে পরিচিত। তারপর আরেকটি তত্ত্ব আমরা দেখব, ইউ হ্যাভ হু তত্ত্ব। সেটি হলো মানুষের যৌথ কায়িক কসরতের পরিণতিতে ভাষার উদ্ভব হয়েছে। কায়িক প্রচেষ্টার সমন্বয় সাধন করার সময় যে আওয়াজ বের হয় তা থেকে ভাষার জন্ম। অর্থাৎ আমরা যদি আমাদের চারপাশে খেয়াল করি তাহলে দেখতে পাই যে যারা শ্রমিক অর্থাৎ ভারী কাজ করেন তারা সমস্বরে কিছু কথা বলেন বা কিছু আওয়াজ করেন, ইঙ্গিত করেন। এ থেকেই ভাষার জন্ম বলে বা মনে করা হয়। এবং ২০ শতাব্দীর শ্রেষ্ঠ ভাষাবিদ নম চমস্কি সম্পর্কে একটি অভিমত দিয়েছেন। তার মতে ভাষা কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, ভাষা মানুষের সৃজনী চেতনার সাথে যুক্ত। তারপর আমরা দেখব ভাষার বৈশিষ্ট্য। তাহলে এতক্ষণ আমরা যা বলছিলাম এর পরিপ্রেক্ষিতে আমরা ভাষার কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনি দ্বারা গঠিত। ভাষার অর্থদ্রুত গুণ বিদ্যমান। ভাষা একটি বিশেষ সম্প্রদায় বা জাতি বা গোষ্ঠীর মধ্যে প্রচলিত এবং ব্যবহৃত। ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে
কৌশলে উচ্চারিত স্বতন্ত্রভাবে অবস্থিত শব্দ সমষ্টি হলো ভাষা। আরও কিছু বৈশিষ্ট্য আছে আমাদের ভাষার। ভাষা মানবসৃষ্ট প্রধান মাধ্যম, ভাষা মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম, বা ভাষা পরস্পর সঙ্গে ভাব বিনিময় ও যোগাযোগের প্রধান মাধ্যম। ভাষা মুখে বা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক বা বোধগম্য কথা। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। ভাষা ধ্বনি, শব্দ, পদ, বাক্যের বাহ্যিক ও আভ্যন্তরীণ গাঠনিক পর্যায়ে রক্ষা করে শ্রেষ্ঠ মাধ্যম। এই ছিল মোটামুটি আমাদের ভাষার বৈশিষ্ট্য। তারপর দেখব আমরা আমাদের যে বাংলা ভাষা বা বাংলা শব্দের উদ্ভব। প্রথমত ভাষা, তারপরে আমরা বলবো বাংলা ভাষা। তাহলে বলা হচ্ছে বঙ্গ থেকে বাংলা এসেছে খ্রিস্টপূর্ব ৬০০০ থেকে ৫০০০ অব্দে। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে ইন্দোচীন, বিশেষ করে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া হয়ে এই অঞ্চল প্রবেশ করে অস্ট্রিক নামের একটি নরগোষ্ঠী। জাতিতে এরা ছিল নিষাদ, অর্থাৎ অস্ট্রিকদের আগমনের প্রায় ২০০০ বছর পর ইন্দোচীন ও তিব্বত অঞ্চল থেকে আগমন ঘটে মঙ্গোলীয় নামের আরেক জনগোষ্ঠীর। এই অস্ট্রিক এবং মঙ্গোলীয় নরগোষ্ঠীর সংমিশ্রণে বাং বা বং নামে এক নরগোষ্ঠীর উদ্ভব ঘটে। অনেক পণ্ডিতের মতে ভুটচীন বা তিব্বতী ভাষা থেকে বং শব্দটি এসেছে। এই বং জলাভূমি অর্থতে, অর্থাৎ শব্দ থেকে বং শব্দের উৎপত্তি। অনেকে আবার বলে বঙ্গ শব্দটি মুন্ডারি ভাষা থেকে এসেছে বলে মনে করেন। প্রাচীনকালে এক একটি নরগোষ্ঠীর নামে এক একটি জনপদ সৃষ্টি হতো, তেমনি বাং বা বং নরগোষ্ঠীর নামে সৃষ্টি হয়েছে বঙ্গ জনপদের। আমরা জানি যে বিভিন্ন জনপদের নাম আমরা জানি, তার মধ্যে একটা ছিল আমাদের এই বঙ্গ জনপদ। খ্রিস্টপূর্ব আনুমানিক ২৫০০ থেকে ২০০০ অব্দে ককেশীয় অঞ্চল থেকে শ্বেতকায়, দীর্ঘকায়, উন্নত নাক, পাতলা ঠোঁট, উজ্জ্বল চোখ বিশিষ্ট এক নরগোষ্ঠী আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে ভারতবর্ষে আগমন করে। তাদের ভাষাকে আর্য ভাষা বলা হতো। এই আর্য ভাষার রচিত ভারতবর্ষের প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন ঋগ্বেদ এবং এর ঐতরীয় আরণ্যকে প্রজাহ তিৎস বলে। যে ৩ জাতির কথা রয়েছে তার মধ্যে বঙ্গা নামক একটি জাতি ছিল, যা বঙ্গ জনপদকে নির্দেশ করে। বেদ অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ লিখিত হওয়ার কারণে এদের ভাষাকে বৈদিক ভাষা বলা হতো। যদি বৈদিক ভাষা ছিল সাহিত্যের ভাষা বা লিখিত ভাষা, মৌখিক বা কথ্য ভাষা নয়। আমরা জানি এটা। বৈদিক যুগে ৪ স্তরে বা ৪ পর্বে ১৪০০ থেকে ৬০০ অব্দের মধ্যে একটি লিখিত বলে ধারণা করা হয়। পরবর্তীকালে রামায়ণ, মহাভারত সহ অন্যান্য সাহিত্যকর্ম, ধর্মগ্রন্থ, শিলালিপি প্রভৃতি বঙ্গ শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন চর্যাপদ, সেখানে আমরা এই বঙ্গ বা বঙ্গাল, বাঙালি শব্দের ব্যবহার খেয়াল করতে পারি। তাহলে আমরা বলতে পারি বঙ্গ শব্দটি কিভাবে বাংলায় এসে আসলো সেটা আমরা খুব সহজে বলতে পারি। নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এই শব্দটি এসেছে, বঙ্গ শব্দটি। আমরা আইনে আকবরী গ্রন্থেও বাংলা শব্দের ব্যবহার দেখতে পাই। শতাব্দীর পর শতাব্দী নানা পরিবর্তন বিবর্তনের হাত ধরে এই বং বা বাং শব্দ আধুনিক বাংলায় রূপান্তরিত হয়েছে। সেই পরিবর্তনের সম্ভাব্য ধারাটি এরকম: বং বা বাং থেকে বঙ্গ, বঙ্গাল, বঙ্গালহ, বঙ্গালা, বাংলাহা, বাঙ্গালা, বাংলা, বাংলা ইত্যাদি। এভাবে আমরা দেখব আমাদের বাংলা শব্দের উৎপত্তি হয়েছে। এখন আমরা কথা বলবো ভাষা বংশ বা মূল ভাষা গোষ্ঠী নিয়ে। আমাদের আজকের যে আলোচ্য বিষয় ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর নিয়ে আমাদের কথা বলার কথা। তাহলে আমরা দেখব ভাষা বংশ। তাহলে কি ভাষা বংশ? সমাজের গোষ্ঠী বা সমাজের মানব বংশের মতো মানব বংশ পরম্পরায় বৃদ্ধি পায় এবং
দেশ বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে। একসময় দেখা যায় এই বংশজাত বিভিন্ন মানুষের মধ্যে চাল চলন, পোশাক আশাক, সংস্কৃতি, এমনকি ভাষা বিভিন্ন হয়ে যায়। তবে তারা যে একই বংশজাত তার লক্ষণ বা বৈশিষ্ট্য কখনো লুপ্ত হয় না, কারণ সবার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো কখনো লুপ্ত হয় না, যেটাকে বংশগত বৈশিষ্ট্য বলা হয়, জেনেটিক ভাবে এটা থেকে যায়। ভাষার ক্ষেত্রেও ঘটে এমন ঘটনা। মূল ভাষাভাষী মানুষের জীবন জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরিবর্তন আসে তাদের জীবনযাপনে, পরিবর্তন আসে তাদের ব্যবহৃত ভাষায়। কিন্তু ভাষার এই পরিবর্তন যতই ব্যাপক ও বিস্তৃত হোক না কেন, তাদের ব্যবহৃত বাংলা ভাষাগুলো বিচার বিশ্লেষণ করে যে ভাষা যে সব ভাষা যে একই মূল ভাষা থেকে জাত বা উদ্ভূত, তার প্রমাণ পাওয়া যায়। অন্যভাবে বললে বলা যায়, নদী উৎসমুখে বা উৎপত্তিস্থলে একটি ধারায় এবং একটি নামে প্রবাহ শুরু করলে এই প্রবাহমান নদী বা তার যাত্রাপথে নানা বাঁকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়, নানা নাম ধারণ করে। আমরা জানি যে নদী উৎপত্তিস্থল থেকে শাখা প্রশাখা বিস্তারিত করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করে থাকে। ভাষাও প্রবাহমান নদীর মতো নানা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে নানা নামে মানব সমাজে ব্যবহৃত হয়েছিল। পরিবর্তিত রূপে বিভিন্ন ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন স্থানে ব্যবহৃত এসব ভাষা মূলত একই মূল ভাষা থেকে জন্ম নেওয়া। এভাবে জন্ম নেওয়া সমুদয় ভাষাকে বলা হয় ভাষা বংশ। একটি মূল ভাষা থেকে জন্ম নেওয়া সকল ভাষাই ওই মূল ভাষার ভাষা বংশ। মূল ভাষাকে প্রত্ন ভাষা বা পিতৃভাষাও বলা যায়, অর্থাৎ পরস্পর সম্পর্কিত ভাষাগুলো একটি প্রাথমিক ভাষা থেকে সৃষ্টি। এই প্রাথমিক বা আদি স্তরের ভাষাটি প্রত্ন ভাষা বা পিতৃভাষা বলে। ভাষাগুলোর মধ্যকার সম্ভাব্য গাঠনিক সাদৃশ্য, অনুধাবন, ধ্বনি ও রূপতাত্ত্বিক পরিবর্তন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ভাষাগুলোর আমরা ভাষা বংশের শ্রেণীবিন্যাস করতে পারি। কাছাকাছি বৈশিষ্ট্যসম্পন্ন ভাষাগুলোকে একই প্রত্ন ভাষা বা পিতৃভাষা বা মূল একটি ভাষা থেকে সৃষ্ট, একটি ভাষা থেকে জাত বা সৃষ্ট এই বিবর্তিত এবং সম্পর্কিত ভাষাসমূহকে একত্রিত ভাষা বংশ বা মূল ভাষা গোষ্ঠী বলে থাকে। তাহলে আমরা বলতে পারি, একটি ভাষা থেকে জাত বা সৃষ্ট একই বিবর্তিত এবং সম্পর্কিত ভাষাসমূহকে একত্রে ভাষা বংশ বা মূল ভাষা গোষ্ঠী বলা হয়ে থাকে। তারপর আমরা দেখব ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর গুলো আমরা খেয়াল করব, যে বলা হচ্ছে 10টি ভাষা বংশ। কিন্তু এর আগে আমি একটু কথা বলে নিই। পৃথিবীতে জীবিত ভাষার সংখ্যা বলেছিলাম প্রায় 6000, ভাষা আছে 7500-এর উপরে। ভাষাবিজ্ঞানীদের নিরন্তর গবেষণা করে পৃথিবীর প্রায় সকল ভাষায় আদি উৎসের সন্ধান পেয়েছেন। এই আদি উৎসগুলো প্রত্যেকটি এক একটি মূল ভাষা বা তৎসংশ্লিষ্ট ভাষাকে একত্রিত একটি ভাষা বংশ বা মূল ভাষাগোষ্ঠী বলা হয়। পৃথিবীর জীবিত এবং নিদর্শনপ্রাপ্ত মৃত ভাষাগুলোতে অন্তত 4000-এর মতো ভাষা নিয়ে ভাষা গবেষকেরা ব্যাখ্যা বিশ্লেষণ করে 12টি বংশ দ্বারা বা আদি বংশ বা মূল ভাষাগোষ্ঠীকে বিভক্ত করেছেন। আমরা এগুলো যদি একটু দেখি, এই ভাষাগুলোকে আমরা এইভাবে বলতে পারি: ইন্দো ইউরোপীয় বা ভারতীয় ইউরোপীয় ভাষা, সেমিটীয় ও হামীয় ভাষা, বান্টু, ফিনো উগ্রীয়, তুর্ক মঙ্গোলীয়, মাঞ্চো, ককেশীয়, দ্রাবিড়, অস্টিক, ভুট চীনীয়, এস্কিমীয় এবং উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন এশীয়। আমেরিকার আদিবাসীদের ভাষাসমূহ। এভাবে আমরা দেখব যে যে গবেষণাগুলো করেছেন, সেই গবেষণা ভাষাকে 12টি গোষ্ঠীতে বিভক্ত করেছেন। এছাড়াও আরও কিছু ভাষা বংশের কথা বলেছেন ভাষাবিজ্ঞানীরা: কোরীয় জাপানীয়, আইবেরীয় বাস্কো, আন্দামানীয়, পাপুয়ান, তাসমানীয়, সুদানি, গিনীয়, বুশম্যান, হটেন, বুরুমাস্কি, লাতি, অস্ট্রেলীয় ইত্যাদি। তাহলে আমরা মূলত আমাদের আলোচনার কথা ইন্দো ইউরোপীয় যে মূল ভাষাগোষ্ঠী আছে, ভাষাগোষ্ঠীকে প্রথমত 2টা ভাগে ভাগ করা হয়, সেটা আমরা দেখব: ক্যান্তম এবং
শতম, এবং আমরা এই কেয়ন্তম শাখায় যে ভাষাগুলো পাই, গ্রিক, হেলেনিক, ইতালিক, জার্মানিক বা এটাকে বলা হচ্ছে টিউটনিক, কেল্টিক, দোখারীয়, হিত্তিক, এবং পরবর্তীতে আমরা শতম শাখায় যে ভাষাগুলো পাই, আলবানিক, আর্মানিক, বাল্টো স্লাভিনিক, ইন্দো ইরানীয় বা আর্য ভাষা। তাহলে আমরা এই ভাষাগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আগে যে ভাষাগুলো বলছিলাম যে আমাদের 10টি ভাষার সেই শাখাগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সেই ভাষাগুলো ছিল এরকম: এখানে আমরা দেখব কেল্টিক ভাষা। যেমন কেল্টিক শাখার ভাষা একসময় সমগ্র মধ্য ইউরোপ, মধ্য পশ্চিম ইউরোপে প্রবলভাবে প্রচলিত ছিল, কিন্তু পরবর্তী সময়ে ইটালিক, জার্মানিক ভাষার প্রভাবে সংকুচিত হয়ে পড়ে এবং ক্রমে বিলুপ্ত প্রায় অবস্থায় এসে যায়। কেল্টিক শাখার যেসব জীবিত ভাষা রয়েছে তাদের মধ্যে আয়ারল্যান্ডের ভাষা, আইরিশ প্রধান। আইরিশ ভাষার কিছু প্রাচীন রূপ পাওয়া যায়, সেগুলো আছে 7ম শতকের প্রত্নলিপিতে, 8ম শতকে লেখা কিছু বইয়ে। কেল্টিক ভাষার সঙ্গে ইটালিক ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মনে করা হয়। এ দুটি ভাষা আলাদাভাবে জন্মগ্রহণ না করলে একত্রিত অঙ্কুরিত হয়েছিল এবং তাদের মধ্যে স্বাতন্ত্র্যের সৃষ্টি হয়। অর্থাৎ দুটি ভাষা আলাদাভাবে জন্মগ্রহণ না করে একত্রে অঙ্কুরিত হয়েছিল এবং তাদের মধ্যে স্বাতন্ত্র্যের সৃষ্টি হয়েছিল। তারা আলাদাভাবে বিস্তার লাভ করে। এই কারণে কোনো পণ্ডিত মনে করেন এই ভাষা দুটি আলাদা নয়, তাদেরকে ইটালো কেল্টিক নামে অভিহিত করাই সমীচীন। তারপরে দেখব আমরা ইটালিক ভাষা, যেটা বলছিলাম 2 নম্বরে আমাদের আছে ইটালিক। দুটি ভাষার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। কেউ কেল্টিক ইটালিক ভাষাকে স্বতন্ত্র না ভাবে একটি ভাষা বলে ধারণা করে ইটালিক ভাষার নিজস্বতা সম্পর্কে সন্দেহের অবকাশ দূর করেন। অর্থাৎ সম্পর্ক সন্দেহের তেমন কোনো অবকাশ নেই। ইটালিক শাখার ল্যাটিন ভাষাটি বিশেষ গুরুত্বপূর্ণ। ল্যাটিনদের কথা বাদ দিলে ইটালিক ভাষার অনেকগুলো ছোট শাখার পরিচয় পাওয়া যায়, যেগুলো লুপ্ত পায়, হলেও তার কিছু নমুনা বর্তমানে রয়েছে। এ দুটি ভাষা হলো আমরা উজবান এবং উমক্রিয়ান। অন্যদিকে ল্যাটিন শাখাটি ছিল খুবই সমৃদ্ধ। ইটালির লাটিয় প্রদেশের ভাষা ছিল ল্যাটিন। লাটিয় প্রদেশের কেন্দ্রীয় শহরে রোমের উপভাষাটি প্রবল হয়ে ওঠায় একে বলা যেতে পারে রোমের ভাষা। খ্রিস্টপূর্ব 6 শতকে ল্যাটিন ভাষার প্রাচীনতম এক নমুনা পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 3 শতক থেকে ল্যাটিনের ব্যাপক চর্চা হতে থাকে এবং তাতে উন্নত মানের সাহিত্য সৃষ্টি হয়। ল্যাটিন ভাষা 19 শতকের মাঝামাঝি সময়ে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং পণ্ডিত ধর্মাচার্যদের লেখাপড়ার প্রধান ভাষারূপে বিবেচিত হয়। রোমান সাম্রাজ্যের ব্যাপক বিস্তারের ফলে ল্যাটিন ভাষা ইউরোপের প্রায় সমগ্র দক্ষিণ অংশ জুড়ে ছড়িয়ে পড়ে। সেসব দেশের ভাষা কেল্টিককে তাড়িয়ে ল্যাটিন ভাষা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। ল্যাটিনের বিভিন্ন কথ্য ভাষা থেকে ইটালিক বা রোমান্স ভাষাগুলো উদ্ভব ঘটেছে। এসব ভাষাগুলোর মধ্যে প্রধান হলো ইটালির ইটালীয়, ফ্রান্সের ফরাসি, পর্তুগালের পর্তুগিজ, স্পেনের স্পেনীয়, কাতালান এবং রোমানিয়ার রোমানীয় এবং সুইজারল্যান্ডের রেটো রুমেক ভাষা। কালের বিবর্তন, স্থানের বৈচিত্র্য এবং উচ্চারণের পার্থক্যের জন্য এসব ভাষার সৃষ্টি হয়েছে। তারপর দেখব আমরা জার্মানিক বা টিউটনিক। জার্মানিক ভাষাগুলোর শাখার ভাষাগুলো 3টি উপশাখার অন্তর্গত: পূর্ব জার্মানিক, উত্তর জার্মানিক এবং পশ্চিম জার্মানিক। পূর্ব জার্মানিক শাখা এখন বিলুপ্ত হয়ে গেছে। এই উপশাখার প্রাচীনতম ভাষা ছিল গথিক ভাষা। এই ভাষায় 4র্থ খ্রিস্টাব্দে বাইবেল অনুদিত হয়েছিল। দ্বিতীয় শাখা উত্তর জার্মানি থেকে এসেছে নরওয়েজিয়ান, সুইডিশ, ডেনিশ, আইসল্যান্ডের ভাষা, এবং তৃতীয় শাখা পশ্চিম জার্মানি থেকে জন্ম নিয়েছে আধুনিক ইংরেজি, জার্মান ও ওলন্দাজ ভাষা। ব্রিটেনে আগে ছিল কেল্টিক ভাষার শাখার ভাষা। এখন থেকে 1400 বছর আগে সেখানে উপনিবেশ স্থাপন করে জার্মান জাতির অ্যাঙ্গেলস স্যাক্সন উড উপজাতি। 100 বছরের মধ্যেই পশ্চিম জার্মানিক ভাষা ইংল্যান্ডে স্থানগত এবং অন্যান্য পরিবর্তনের চাপে
ইংরেজি ভাষায় পরিণত হয়। ইংরেজি ভাষা নমুনা পাওয়া গেছে 7 শতক থেকে। সাহিত্য গৌরবে, শক্তির মত্ততায় এবং লোকসংখ্যায় এসব বিষয়ে ইংরেজি ভাষা এখন সর্বশ্রেষ্ঠ এবং সারা পৃথিবীর মুখ্য ভাষা। তারপর আমরা দেখব গ্রিক শাখা। প্রাচীনকালে গ্রিক শাখার মূল ভাষা এশিয়া মাইনর উপকূল অঞ্চলে, গ্রিসে, সাইপ্রাসে, ইজিয়ান উপসাগরের দ্বীপপুঞ্জে প্রচলিত ছিল। প্রাচীন গ্রিস ভাষার অনেকগুলো উপভাষা ছিল। সেসবের মধ্যে প্রধান ছিল আর্টিক, ইউনিক, কোনরক। মহাকবি হুমারের যে ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য দুটি ইউনিক উপভাষা এবং পরবর্তীকালের গদ্য সাহিত্যে প্রধানত আর্টিক ভাষায় উপভাষায় রচিত। একটি দ্বীপে প্রাপ্ত কোনো কোনো প্রত্নলেখ থেকে খ্রিস্টপূর্ব 14 শতকের গথিক গ্রিক ভাষা নমুনা পাওয়া গেছে। এর দীর্ঘকাল পরে হুমারের মহাকাব্য দুটিতে গ্রিক ভাষার প্রাচীনতম তথ্য রক্ষিত হয়েছে। অ্যাথেন্সের গৌরবের যুগে আর্টিক ভাষায় গ্রিক সাহিত্যের বিখ্যাত নাটক ও গদ্যগ্রন্থ লেখা হয়েছিল। অর্থাৎ এই ভাষায় গ্রিস এবং আশেপাশে সর্বজনীয় কথ্য ভাষা হয়ে ওঠে। এই ভাষা থেকে আধুনিক গ্রিক ভাষার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। তারপর দেখব আমরা বাল্টো স্লাভিক শাখা, যেটা ওটা দেখব তোখারীয় শাখা। মধ্য এশিয়ার তুর্কিস্তানের যে অংশটি চীনের অধিকারে, সে অংশের বালুর স্তূপের মধ্যে থেকে পাশ্চাত্য দেশের পণ্ডিতের এই শাখার অন্তর্গত ভাষাগুলোর প্রত্নলিপি এবং পুঁথিপত্র আবিষ্কার করে। খ্রিস্টীয় 60 শতকের দিকে তোখারি ভাষা লুপ্ত হয়ে যায়। এই শাখার দুটি উপভাষার নাম তোখারি এবং কুচির। তোখারীয়দের সঙ্গে কেল্টিক এবং ইটালীয়দের ঘনিষ্ঠ মিল রয়েছে। আবার এখানে পাওয়া পুঁথিপত্র এবং পত্রলিপিগুলো খরুষ্টি এবং ব্রাহ্মী লিপিতে লেখা। এতে মনে করা হয় এ ভাষার ব্যাপারে পূর্ব পশ্চিমের সংযোগ ছিল। আমরা এখন আমাদের যে শতম শাখা, সেই শতম শাখাগুলো নিয়ে কথা বলবো। আলবানীয়। খ্রিস্ট 7ম শতকের পূর্বে আলবানীয় ভাষা শাখার কোনো প্রাচীন নিদর্শন পাওয়া যায়নি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে আলবানীয় শাখা সবচেয়ে বেশি পরিবর্তিত ও বিবর্তিত হয়েছে। লাতিন, গ্রিক, স্লাভিক, ইতালীয়, তুর্কি প্রভৃতি ভাষা দ্বারা আলবানীয় শাখা প্রভাবিত হয়েছে এবং এসব ভাষার অনেক শব্দ আত্মীকরণ হয়েছে। বর্তমানে আলবেনিয়ার আড্রিয়াটিক সাগর, এর পূর্বে উপকূল আধুনিক আলবেনীয় ভাষার প্রচলন রয়েছে। তারপরে দেখব আমরা আর্মেনীয় বা আর্মানিক ভাষা। খ্রিস্টপূর্ব 7ম-8ম শতক হতে প্রাচীন আর্মেনীয় শাখার ভাষা প্রচলনের প্রমাণ পাওয়া যায়। এটি এশিয়া মাইনরের আর্মেনীয় অঞ্চলে প্রচলিত ছিল। আর্মেনীয় ভাষায় হিত্তিক শাখার কিছু প্রভাব লক্ষ্য করা যায়। আমরা দেখব ক্যান্তম শাখার যে হিত্তিক ছিল তার প্রভাব লক্ষ্য করা যায়। বর্তমানে আর্মেনিয়ার ভৌগোলিক সীমার বাইরেও কোনো কোনো দেশে অঞ্চলে আধুনিক আর্মেনীয় ভাষার প্রচলন রয়েছে। তারপর দেখব আমরা বাল্টো স্লাভিনিক ভাষা। বাল্টো স্লাভিনিক বা বাল্টো স্লাভিনিক ভাষা শাখার প্রধান দুটি উপশাখা হলো বাল্টিক এবং স্লাভিক। বাল্টিক উপশাখার প্রধান ভাষা হলো লিথুয়ানীয় ও লাটভিয়ার ল্যাট ভাষা। লিথুয়ানীয় ভাষা অত্যন্ত রক্ষণশীল বা পরিবর্তন প্রত্যাশী না হয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে অন্যান্য আধুনিক ভাষার তুলনায় এটি প্রাচীন। স্লাভিক উপশাখা থেকে সৃষ্ট ভাষার সময়ের মধ্যে উল্লেখযোগ্য সার্বীয় এবং বুলগারীয় ভাষা। এ দুটি ভাষা দক্ষিণ স্লাভিক উপশাখা থেকে সৃষ্ট হয়েছে। বুলগারীয় ভাষার খ্রিস্টীয় 9ম শতকে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল অনুদিত হয়েছিল, যা বাল্টো স্লাভিক শাখার প্রাচীনতম লিখিত নিদর্শন বলে মনে করা হয়। পশ্চিম স্লাভিক উপভাষার অন্তর্গত ভাষাগুলোর মধ্যে প্রধান ভাষা হল চেক, স্লোভাকীয় ও পোল। এর মধ্যে চেক ও স্লোভাকীয় ভাষা বর্তমানে চেকোস্লোভাকিয়ায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ব্যবহৃত হয়। পূর্ব স্লাভিক উপশাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভাষা হল রুশ ভাষা, যা সাবেক সোভিয়েত রাশিয়া বা বর্তমান রাশিয়ার প্রধান ভাষা। রুশ ভাষার রাজনৈতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং সাহিত্যিক গুরুত্ব অপরিহার্য। তারপরে দেখব আমাদের যে ভাষাটা আছে ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী নিয়ে আমরা কথা বলবো। এর শাখার অপর নাম আর্য ভাষা, অর্থাৎ ইন্দো ইরানীয় বা আর্য ভাষা।
ইন্দো ইউরোপীয় ভাষাকে আর্য ভাষা বলা হলেও এই ইন্দো ইউরোপীয় শাখাকে বিশেষভাবে আর্য শাখার বলার কারণ হলো মূল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সৃষ্ট এ শাখার ভাষাগোষ্ঠীর লোকেরা জীবিকার প্রয়োজনে দ্বিধাবিভক্ত হয়ে ভারতবর্ষ ও ইরানে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষ ও ইরানে প্রবাসী এসব লোক নিজেদের পরিচয়ে আর্য শব্দটি ব্যবহারে গর্ববোধ করত। ডক্টর সুকুমার সেনের মতে আর্য শব্দের অর্থ বিদেশীয়। আমরা জানি যে স্থানীয়দের কাছে বিদেশি বলে গর্ববোধ করার সুযোগ কম, তবে ব্যাপারটি এমন হতে পারে স্থানীয় অধিবাসীদের তুলনায় তাদের চালচলন, রুচি, পছন্দ, ভাষা, সংস্কৃতি প্রভৃতি উন্নত এবং আভিজাত্যপূর্ণ ছিল। তাই তারা নিজেদের স্থানীয় অধিবাসী থেকে স্বতন্ত্র, উন্নত এবং এটা বোঝানোর জন্য আর্য শব্দ ব্যবহার করত। আর এভাবে মূল ইন্দো ইউরোপীয় ভাষা ও আর্য ভাষা একটি বাগ্যানেশী যাযাবর জাতির জাতীয় পরিচয় সূচকের শব্দ পরিণত হয়েছিল। বলার অপেক্ষা রাখে না, আদিতে আর্য শব্দটি ভাষা পরিচয় ছিল, জাতির পরিচয় না, যদিও আধুনিককালে আর্য শব্দ দ্বারা জাতি এবং ভাষা উভয়কে বোঝানো হয়। তাহলে আমরা এই ছিল আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে দুইটা প্রধান শাখা এবং এদের মধ্যে যে 10টি ভাষা আমরা পাই সেই পরিচয় আমরা বললাম। অর্থাৎ এটা আমরা বলতে পারি ইন্দো ইউরোপীয় ভাষা খ্রিস্টপূর্ব 500 অব্দের থেকে দুইটা শাখায় বিভক্ত ছিল, ক্যান্তম এবং শতম। তারপর এরা শতম শাখা আলবানীয়, আর্মানিক, বাল্টোস্লাভিক, হিন্দু আর্য এই ভাষা থেকে বিভক্ত হওয়ার পরিশেষে আমরা দেখব যে আমাদের এই বাংলা ভাষার উদ্ভব হয়েছে। এবং আমরা আগামী ক্লাসে এই ক্রমধারাটা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা কিছু অনুসন্ধান করতে থাকো। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় সম্পর্কে তোমরা একটু দেখো। অর্থাৎ ভাষা কি, আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ভাষার উৎপত্তি, বাংলা শব্দের উৎপত্তি, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, ক্যান্তম শাখা এবং শতম শাখা। এবং তোমরা আরও যদি তথ্য জানতে চাও তোমরা পড়তে পারো বাংলা ভাষা পরিক্রমা, বাংলা ভাষা রীতিবৃত্ত, কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী। তাহলে তোমাদের কাজ হলো তোমরা ক্লাসগুলো দেখবে এবং আমাদের যে করোনাকালীন পাঠদান আছে সেখানে তোমরা তোমাদের রুল এবং নাম দিয়ে মন্তব্য করবে এবং কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করবে। এবং তোমরা এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও নিয়ে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে বিভাগে তোমাদের আগামী 15 দিনের মধ্যে জমা দেবে। তাহলে এতক্ষণ তোমরা সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।